This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুদেশের ভোটার খোদ বিজেপির পঞ্চায়েত সদস্য চাঞ্চল্য স্বরূপনগরের বিঠারি হাকিমপুর পঞ্চায়েত এলাকায় দুদেশের ভোটার খোদ বিজেপির পঞ্চায়েত সদস্য। দুদেশের ভোটার ঠিক আছে, কিন্তু জন্মেছেন কোথায়, কোথাকার বাসিন্দা, রাজনৈতিক চর্চা কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, দেখো, খুব স্বাভাবিক ব্যাপার। সুভাষচন্দ্র মন্ডল, তিনি বিজেপির এখানকার পঞ্চায়েত মেম্বার, বিধারী হাকিমপুর পঞ্চায়েতের মেম্বার। স্বাভাবিকভাবে তার নাম যখন এই ভোটার লিস্টে রয়েছে, উল্টো দিকে বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে, সেইখানে আসার পরেই স্থানীয় কিছু মানুষজন রাজনৈতিক চর্চা শুরু হয় এবং সেখানে বিএলওর কাছে জানান। বিএলও স্পষ্ট বলেছেন যে তার কাছে যদি তিনি ফর্ম জমা দিতে আসেন, সেক্ষেত্রে তিনি উচ্চ আধিকারিকের কাছে বিষয়টি জানতে চাইবেন কিভাবে হবে। কিন্তু কিভাবে ওনার নাম, যদিও সুভাষচন্দ্র মন্ডলের ব্যাখ্যা তিনি অনেকদিন আগেই এদেশে চলে এসেছেন, বাংলাদেশের লিস্টে যে সেটা তিনি জানতেন না। কিন্তু কিভাবে উনি এখানে আসলেন, কিভাবে ওনার নাম উঠলো, সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য তিনি বলেননি। কিন্তু তিনি বলছেন অনেকদিন আগে তিনি এসেছেন এবং দীপঙ্কর, এখনো পর্যন্ত এটা কি পরিষ্কার হয়েছে যে এই ভদ্রলোক বিজেপি যিনি সদস্য সুভাষচন্দ্র মন্ডল 2002-এ কি নাম আছে? পরিষ্কার করেছেন কিছু, না চেপে গেছেন? দেখো, তিনি বলছেন তিনি অনেকদিন আগে এসেছেন। এখন পর্যন্ত 2002-এ তার নাম আছে কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু 2002-এর নাম থাকলেও বাংলাদেশের তালিকায় তার নাম রয়েছে। এটাই হচ্ছে রাজনৈতিক চর্চার জায়গা। যদি 2002-এর নামও থাকে, তাহলে বাংলাদেশের তালিকায় তার নামটা রইল কেন? সুভাষবাবুর ব্যাখ্যা যে তিনি অনেকদিন আগে এসেছেন, তার নাম ওখানে রয়ে গেছে, তিনি জানতেন না। কিন্তু দু দেশে যখন কারোর নাম থাকে, তখন ইলেকশন কমিশনের এরকম ভাবনাতে কি আছে, কি তার আইন আছে, সেইগুলো এখনো পর্যন্ত বিএলওর কাছে স্পষ্ট নয়। সেই জন্যই বিএলও বলেছেন তার কাছে ফর্ম জমা দিতে আসলে তিনি বিষয়টি উচ্চ আধিকারিকের কাছে যাবেন। কিন্তু এটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে বিজেপির পঞ্চায়েত সদস্য, অন্যদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অন্য রাজনৈতিক দল তারা বলছেন যে খোদ বিজেপির পঞ্চায়েত সদস্য যদি এরকম হয়, তাহলে বিজেপির ভেতরে এই তদন্ত করলে এরকম আরো পাওয়া যাবে। তুমি জানো, অতীতে স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের যিনি বিধায়ক, তার নামের প্রশ্ন রয়েছে, তার 2002-এ নাম নেই। অশোক কীর্তনিয়া, তার 2002-এ নাম নেই। এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো আরো বেশি রাজনৈতিক চর্চা শুরু করেছে। নজর রাখো। দীপঙ্কর যেখানে শেষ করলো সেখান থেকেই শুরু করি। ঘটনা সামনে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল। স্বাভাবিক, সুর চড়াবেই। যদিও বিজেপির ওই পঞ্চায়েত সদস্য মানে সুভাষ মণ্ডল, তিনি দাবি করছেন বহু বছর আগে বাংলাদেশ থেকে তিনি এদেশে এসেছেন। বাংলাদেশের ভোটার লিস্টে তার নাম কি করে তিনি জানেনই না। তিনি 2010-11 সাল নাগাদ এদেশে আসেন অবৈধভাবে। এই বিজেপির নেতাদের মাধ্যমে তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তিনি ভোটার লিস্টে নাম তোলেন। ওই ব্যক্তি আজও বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছেন। তার ঠিকানা দেওয়া আছে রুদ্রপুর, কলরুয়া, সাতক্ষীরা। এটাই আমাদের প্রশ্ন। একটা বিজেপির নেতা অবৈধভাবে দীর্ঘদিন দুদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, দুদেশের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই ব্যক্তি কিভাবে পঞ্চায়েত সদস্য হন? সেটা সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো। কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। 7-8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। 2010-11 সালে আপনি, আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি। তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কিভাবে বুঝে উঠতে পারছি না। ওখানে কে বা কারা তার তুলে দিয়েছে আমি জানতে পারছি না। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমি কি ভাববো, আমি সিএতে অ্যাপ্লাই করে দেবো, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করে দেবো। এদিকে স্থানীয় যিনি বিএলও আছেন তিনি জানিয়েছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য এখনো ফর্ম ফিল আপের জন্য আসেননি। যদি জমা দিতে আসেন তাহলে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। এদিকে বিজেপির দাবি বাংলাদেশ থেকে আসা নিপীড়িত হিন্দুরা শরণার্থী, এদেশের ভোটার লিস্টে নাম আছে সুভাষচন্দ্র মণ্ডলের, তিনি এখানকার বৈধ ভোটার। আমি আগে জানতাম না নিউজটা, আমি রিসেন্ট শুনলাম। শোনার পরে এখন আমি জানতে পারছি যে ওনার বাংলাদেশের নাম আছে। সেক্ষেত্রে আপনি কোনো স্টেপ নেবেন? স্টেপ নেবার আমি কেউ না, গভর্নমেন্ট বুঝবে, আমি কে বোঝা স্টেপ নেবার। কাগজপত্র কি জমা দিয়েছে? না, এখন উনি কোনো কিছু জমা দেননি, আমি কিছু এখনো পাইনি। নির্বাচনী আধিকারিক আপনাদের উপরে যারা রয়েছে তাদেরকে কি জানাবেন? অবশ্যই জানাবো, আমি জানাবো কি ওনারা তদন্ত করে দেখুক, আমি কেন করতে যাবো?
আমার ডিস্ট্রিবিউট করার কাজ আমি সেটাই করেছি। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুই হলো শরণার্থী। তারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে তারা এই দেশে এসছেন এবং এই দেশ তাদেরকে জায়গা দিয়েছে এবং তিনি ভোটার লিস্টে তার যেহেতু নাম আছে তাই তিনি বৈধ ভোটার এবং সেই বৈধ ভোটার হওয়ার কারণে আমরাও তাকে টিকিট দিয়েছি, সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন। আমাদের স্ট্যান্ড একেবারে স্পষ্ট যে আমরা সমস্ত হিন্দু শরণার্থীদেরকে এই দেশে নাগরিকত্ব দিয়ে রাখব, যার মধ্যে সুভাষচন্দ্র মণ্ডলও নাগরিকত্ব পাবেন। অন্যদিকে নদিয়ায় সেখানে আবার আরেক কেলেঙ্কারি। সীমান্তবর্তী গ্রামে পৌঁছে বিএলও এমন কিছু পরিবারের হদিশ পেলেন যারা দুদেশের নাগরিক হয়ে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন, আর এসআইআর শুরু হতে চাপে সেই সব পরিবার পগার পার। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম হুদো দিগম্বরপুর। বিএলও ফর্ম নিয়ে গ্রামে পৌঁছে দেখেন একের পর এক বাড়িতে তালা ঝুলছে, মানে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। উধাও ভোটাররা এসআইআর এর চাপ আসতেই গ্রাম ছেড়েছেন, তাই ভোটার লিস্টের নাম থাকলেও ঠিকানায় কেউই নেই। স্থানীয় তৃণমূল নেতাই বলছেন এই পরিবারগুলো দুদেশেই থাকে, কখনো এদিকে কখনো ওদিকে। দুদেশের মাঝখানে বর্ডার বলতে একটা মাত্র খাল, তাই এপার ওপার করা খুব সহজ। বিজেপি তোপ দাগছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাত ধরেই নাকি এই কাজ চলছে। ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে, এটা আমি জানি, শুনেছি বিএলওর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি ঘুরে ফর্মগুলো সংগ্রহ করছে, যেগুলো দিচ্ছে না সেইগুলো ফর্মগুলো আবার ফেরত নিচ্ছে। মানে বিএলওর কাজে আপনারা সন্তুষ্ট? না, বিএলওর কাজে সন্তুষ্ট। এই যারা দ্বৈত নাগরিক, যারা ওপার বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে, এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতামাতা বানিয়ে, তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে। বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, তাদের যদি না পাওয়া যায় তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবে। এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশকারায় এবং এই ভোটারগুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট। এদিকে এসআইআর শুরু হতে ডানকুনি থেকে উধাও 5 বাংলাদেশি। ডানকুনির 5 নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশে বস্তিতে এরা থাকতেন বলে অভিযোগ। বস্তিবাসীরা দাবি করছেন এসআইআর শুরু হতেই ওই 5 জনের কোনো খোঁজ মিলছে না। 2019 সালে ডানকুনির এই বস্তি গড়ে ওঠে, 40টির ওপর পরিবার সেখানে বসবাস করে। বস্তিবাসীদের দাবি হঠাৎ এলাকা থেকে এই 5 জন চলে গেছে। এরা বাংলাদেশ থেকে এসেছিল, ডানকুনিতে ঘাঁটি গেড়েছিল। আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়াতো, কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি। দাদা কাকিনাড়া ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা 8টা-9টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, 1-2 কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে। আমি বারবার বলছি